শিকদার বাড়ির ছাদে পাতা সাদা চেয়ারে বসে আছে শুদ্ধ। ঠোঁটে তার রহস্যময় বাঁকা হাসি। সামনের টেবিলে সেই গভীর মনোযোগে দিয়ে সেই চেস বোর্ড সাজাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এসব দেখে বিরক্ত হলো প্রহেলিকা। ভ্রু কুঁচকে বলল, মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? এখন কি খেলাধুলার সময়? শুদ্ধ বাঁকা হেসে রসিকতার সুরে বলল, কুল ডাউন বড় ভাবি, আপনি বড়ই উত্তেজিত। এত উত্তেজনা ভালো না। এই জন্যই তো আপনার দ্বারা কিচ্ছু হয় না। এত বছরও কিচ্ছু ছিঁড়তে পারেননি। এই ব্রেন নিয়ে ওরকম একটা জিনিসকে কিভাবে সামলান বলেন তো? শুদ্ধের এমন খোঁচা মারা কথা শুনে রেগে গেল প্রহেলিকা। হিস হিস করে বলল, তোমার দ্বারা খুব হয়েছে। এত বড় বড় কথা বলছো, তুমি বা কি চিড়তে পেরেছ শুনি? ভ্রু কুঁচকে শুদ্ধ বলল, আমার দ্বারা কিছু হয়নি। তাহলে আজ তুই যা পেয়েছিস তা কার ধারা পেয়েছিস? তোর নিজের মুরদ আছে কিছু করার? ব্রেন তো তোর হাঁটুর নিচে। মন ভর্তি হিংসা ছাড়ার কি আছে তোর? প্রহেলিকা এবার চরম রেগে গেল। ওড়নার নিচে করে আনা ছুরিটা বের করে কৌশলে শুদ্ধের গলায় ধরে বলল, তোর খুব দিমাগ না? তুই আমাকে খারাপ বলিস। তুই নিজে যে আস্ত শয়তান সেটা জানিস তো? শুদ্ধ আবারও বাঁকা হাসলো। কৌশলে নিজেকে সরিয়ে নিয়ে প্রহেলিকাকে তার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, জানি, কিন্তু আমি তোর মতো এতটাও নরকের কীট নই। প্রহেলিকার চোখ থেকে আগুন ঝরছে। শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, সাথে ছুরি নিয়ে ঘুরে বেড়াস তা ভালো, কিন্তু আজ যে সাহস দেখিয়েছিস সেটা আর দ্বিতীয়বার দেখানোর কথা ভুলেও ভাববি না। নাহলে তুই খুব ভালো মতোই জানিস এই আবদ্ধ চৌধুরী শুদ্ধ আসলে কে। এই আবদ্ধ চৌধুরী শুদ্ধ না চাইলে তাকে মারার ক্ষমতা কেউ রাখে না। আর তোর মতো নরপিশাচ তো কখনোই না। তোকে একটা কাজ দিয়েছিলাম, সেটাও তুই ঠিক মতো করতে পারলি না। প্রহেলিকার রাগে শরীর জ্বলে গেলেও সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো। কারণ সে জানে এই সাইকোপ্যাথের সাথে লাগতে যাওয়ার মানে নিজের কবর নিজেই খোঁড়া। আর যাই হোক, প্রহেলিকা শিকদার এতটাও বোকা নয়। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কি করতে চাস তুই? আগের মতোই ঠোঁটের রহস্যময় হাসি ধরে রেখে চেস বোর্ডের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কণ্ঠের রহস্য বজায় রেখেই বলল, জাস্ট দেখে যা। প্রহেলিকা ভ্রু কুঁচকালো। তার একটাই কথা, সব নষ্টের মূল ওই মেয়েটা। ওকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যেত। তার হাড়টা একটু জোড়াতো, রাতে শান্তিতে ঘুম হতো, আর সর্বোপরি তার প্রিয় প্রণয় কেবল তারই হয়ে যাবে। কিন্তু সে যদি কিছু করতে যায়, তবে প্রণয় কিছু জানলে পরে জানবে। কিন্তু শুদ্ধ তো তাকে আর এক সেকেন্ডও দুনিয়ার বুকে নিঃশ্বাস নিতে দিবে না। নিজের হাতে তার কলিজা বের করে মেপে নেবে, তাকে এমন ভয়ানক মৃত্যু দিবে যা ভাবলেই প্রহেলিকার শিরায় উপশিরায় শীতল স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে না এই মেয়েটাকে এত ভালোবাসার কি আছে। প্রণয় তো তাও নিজেকে ধরে রেখেছে, কিন্তু এটা তো পুরোপুরি পাগল হয়ে গেছে। এই ভাবনাতেই প্রহেলিকার মুখ তেতো হয়ে গেল। সে শুদ্ধের সামনের চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে দাবার বোর্ডের দিকে তাকিয়ে রইল। শুদ্ধ খুব মনোযোগ দিয়ে একের পর এক গুটি সাজাচ্ছে। প্রহেলিকা বুঝতে পারছে না আসলে এর মনে চলছেটা কি। প্রহেলিকার ভাবনার মাঝেই হঠাৎ কি যেন ভেবে উঠে দাঁড়ালো শুদ্ধ। দ্রুত পায়ে যেতে যেতে বলল, সেটা বুঝবি না। সেটাতে তোর মোটা মাথায় ঢোকানোর কোনো চেষ্টাও করবি না। আর আমার কাজে বাধা দেওয়ার কথা তো ভুলেও মাথায় আনবি না। এটা তোর জন্য ভালো হবে না। বলেই সে চলে গেল। প্রহেলিকা রাগলো না, নির্বাক চোখে দাবার বোর্ডের দিকে তাকিয়ে বলল, সাইকো একটা, একে কোনো বিশ্বাস নেই। আমাকে কিছু ভাবতে হবে। প্রিয়তাকে পাওয়ার জন্য এ যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। আমার প্রণয় আর এই পরিবারের ক্ষতি করতে দুবারও ভাববে না। ও খুবই বিপজ্জনক। কি ভাবছে আর কি চাচ্ছে কিচ্ছু বোঝা যায় না। চিত্রা, ইনায়া, প্রেরণা, তন্ময়ের, অরণ্য, সমুদ্র আর রাজ সবাই একসঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কখনো এটা তো কখনো ওটা কিনছে। মেয়েরা দামাদামি করছে, বেশি হলে মুখ বাঁকাচ্ছে। অরণ্য আর সমুদ্র প্রচণ্ড বিরক্ত। তারা এটাই বুঝতে পারে না একটা জিনিস নিয়ে এতবার দর কষাকষি করার কি আছে। তাদের মতে দর কষাকষি একটা অপ্রয়োজনীয় জিনিস। তারা আজ হাড়ে হাড়ে অনুভব করলো আসলেই মহিলাদের সঙ্গে কেনাকাটি করা মানে নিজেকে পাবনার বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করা। তাদের মোটেও ইচ্ছে হচ্ছে না মেয়েদের সঙ্গে ঘুরতে, কিন্তু রাজের জন্য তারা পালাতেও পারছে না। কিন্তু পূর্ণতা সবার থেকে একটু আলাদা।
সে ওদের সঙ্গে আছে ঠিকই, কিন্তু এসব ফালতু কাজে সে নেই। তার কাছে এসব ইউজলেস। সে একমাত্র মেলাটা দেখতে এসেছে। মেয়েদের এত নেকামো, এত রং ঢং তার একদম পছন্দ নয়। পূর্ণতার স্বভাব কিছুটা টম বয়দের মতো। তার কিছু পছন্দ হলে কোনো প্রকার বার্গেনিং ছাড়াই সে সেটা তুলে আনে। আর তাছাড়া এসব হিবিজিবি জিনিসপত্রের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। সে চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সব কিছু পর্যবেক্ষণ করছে। রাজও তার পাশে পাশে হাঁটছে আর এটা ওটা বলে পূর্ণতাকে ডিস্টার্ব করছে। পূর্ণতা এই ছেঁচড়া লোকটার উপর ভীষণ বিরক্ত। রাজ তাকে শুনিয়ে শুনিয়ে গলায় আফসোসের সুর তুলে গান ধরল। ও ললনা, ও ললনা, ও ললনা, ও ললনা, তুমি আমার মনটা বোঝো না। ও ললনা, তোমার সঙ্গে আমার বনে না। ও ললনা, নাটক বুঝো আবেগ বুঝো না। আমার বুকের পিঞ্জরাতে ছিল তোমার বসবাস, তুমি মনে জায়গা দিলা না। ও ললনা, তোমার সঙ্গে আমার বনে না। পূর্ণতাকে শুনিয়ে শুনিয়ে বেগুড়ো গলায় গান গাইছিল। পূর্ণতা তার পাশে দাঁড়িয়েছিল। এমন কাকমার্কা গলায় গান শুনে পূর্ণতার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসার উপক্রম। পূর্ণতার এত ঢং আর সহ্য করতে পারল না। হঠাৎ দাঁড়িয়ে বলল। রাজও সাথে সাথেই থেমে গেল, কিন্তু অন্যরা কেউই খেয়াল করলো না। তাই ওরা এগিয়ে গেল। রাজ ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। পূর্ণতা ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি আপনার? আমাকে বিরক্ত করছেন কেন? রাজও একইভাবে ভ্রু কুঁচকে নাটকীয় ভঙ্গিতে পূর্ণতার দিকে আঙ্গুল তুলে বলল। কাকে বিরক্ত করেছি? তোমাকে? পূর্ণতা বিরক্ত হলো। সে এগিয়ে এসে ধাক্কা দিয়ে রাজকে একটু সরিয়ে দিল। পায়ের নিচে মাথার উপরে কাপড়ের ভাঁজে কিছু খুঁজতে লাগলো। রাজ আহাম্মক হয়ে অবাক কণ্ঠে বলল। কি খুঁজছো এভাবে? পূর্ণতা বিরক্ত কণ্ঠে বলল। খুঁজছি, আমি ছাড়া আর কে আপনার সাথে কথা বলছে? রাজ হা হয়ে তাকিয়ে রইল। সে নিজের অবাকত্ব কাটিয়ে মনে মনে বলল। এই মেয়েকে ভাই বোনদের জন্য ভাবি বানানো এত সহজ হবে না। পূর্ণতা বাসখাই কণ্ঠে হুমকি দিয়ে বলল। আরেকবার যদি আমাকে বিরক্ত করেন তাহলে। রাজ এক ভ্রু তুলে বলল। তাহলে কি? পূর্ণতা বাঁকা হেসে চারপাশে তাকালো। আশেপাশে কেউ তাদের দিকে দেখছে কিনা। না, সবাই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত। সে রাজের দিকে একটু এগিয়ে এসে বাঁকা হাসি দিল। রাজের গলার পানি শুকিয়ে গেল। কেন জানি না, তার মধ্যে থাকা পুরুষত্বা এই নাগিনীকে একটু হলেও ভয় পাচ্ছে। তার ভাবনা শেষ হওয়ার আগেই হঠাৎ করে পূর্ণতা জোরে সুরে একটা পাঞ্চ বসিয়ে দিল রাজের পেট বরাবর। রাজ কুকিয়ে উঠল। আশেপাশের কয়েকজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার দিকে। পূর্ণতা বাঁকা হেসে বলল। এবার তো শুধু ডেমো দেখালাম, আবার যদি আমার পেছনে আসো তবে মেরি হাড়গোড় পাউডার বানিয়ে দিব, মানচিট। বলেই মুখ বাঁকিয়ে চলে গেল। রাজন্য শিকদার রাজ পাবলিক প্লেসে মার খেলো ভাবা যায়। তার সঙ্গে ফ্রিতে হুমকিও পেল। পূর্ণতা যাওয়ার দিকে তাকিয়ে রাজ মনে মনে হেসে বলল। আমার ধানি লঙ্কা, তোমাকে তো ছাড়া যাব না সুন্দরী। উফ, কি জোর লাগলো। রাজের মনে হলো মার খেয়ে পেটের যন্ত্রপাতিগুলো কেঁদে উঠল। সে শুনেছে মেয়েদের হাত নাকি নরম তুলোর মতো হয়, কিন্তু এই মেয়ের হাত না হাতি সেটাই বুঝতে পারল না রাজ। অরণ্য আর সমুদ্র ছুটে এসে ভাইকে ধরল। অরণ্য মিটিমিটিয়ে হাসছে। সমুদ্র দুঃখ দুঃখ ভাব করে কষ্ট পাওয়ার ভান করে বলল। ভাবি মারছে বুঝি? কেন না ভাই, বউরা এমনি জালিম হয়। রাজ ভ্রু কুঁচকে তাদের দু ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ওরা দুজন রাজকে পচানোর একদম পারফেক্ট কারণ পেয়ে গেছে। এবার তো তিলকে তাল বানিয়ে মশলা মাখিয়ে অন্য ভাইদের কাছে প্রেজেন্ট করবে। এরপর সবগুলো এক হয়ে রাজের কান ঝালাপালা করে দেবে। আর সব থেকে বিরক্তকর লাগলো অরণ্যের গা জ্বালানো হাসি। অরণ্য আবার দুষ্টু হেসে বলল। মেজো দাদান আর ছোট দাদানকে এই হট হট নিউজটা এক্ষুনি দিতে হবে। গেলাম শেষদা। রাজ বলল। এত নাটক না করে সোজা বল, কত দিতে হবে? অরণ্য দুষ্টু হেসে বলল। টাকা তো ছোট দাদানের কাছ থেকে নেব। বলে আবারও দুষ্টু হাসলো। রাজ ধরে নিল আজ তার মান সম্মান শেষ। তবে মনে মনে হেসে বলল। কিউট নাগিন, এই সব কিছুর হিসাব যদি এক এক করে না নিতে পারি তবে আমার নামও রাজন্য শিকদার রাজ নয়।
প্রথম আর প্রেম মেলা থেকে কিছুটা দূরে চলে এলো। এত গাদাগাদি আর ভিড় তারা একদম নিতে পারে না। অস্বস্তি বোধ করে, যেন দম বন্ধ হয়ে আসতে চায়। তার উপর এই অসহ্য রকম গরম, তাদের একটু ফ্রেশ হওয়া দরকার। প্রেম আর প্রীতম পাশাপাশি হাঁটছে। প্রেম একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরল। প্রীতম কয়েক পলক চুপ করে দেখলো, তারপর নরম গলায় জিজ্ঞেস করলো, এসব সাইপাস কেন খাস ভাই? তোর কিসে এত কষ্ট? প্রেম মৃদু হাসলো। শিকদাররা খুবই ওয়েল ডিসিপ্লিন। নেশা পানি বা কোনো ধরনের মাদক সেবন তারা করে না, কিন্তু প্রেমের মাঝে মাঝে একটা দুটো সিগারেট খেতেই হয়, না হলে ভেতরের আগুনটা কিছুতেই দমন করা যায় না। প্রেম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি তো মাঝে মধ্যে খাই। বড় দাদানকে দেখো না, একদিনেই 2 প্যাকেট শেষ করে ফেলে। প্রথমও দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখি তো, কিন্তু কিছু বলতে পারি না। কি বলবো? থাক এসব। মাঝে মাঝে তার জায়গায় নিজেকে কল্পনা করি, অনুভব করার চেষ্টা করি। প্রেম হেসে বলল। কি অনুভব হয়? প্রথম ব্যথাতুর দৃষ্টি আকাশের দিকে স্থাপন করে আহত গলায় বলল, নিঃশ্বাস নিতে পারে না, অক্সিজেনের অভাব বোধ করি। এইভাবে আমাদের ভাই কি বাঁচবে, সেই ভয়ে কুঁকড়ে থাকে। প্রেম আবার হাসলো। সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে বলল, শুধু ভাইয়ের কষ্টটাই চোখে পড়ে, আমাদের ছোট্ট বোনটার কষ্টটা চোখে পড়ে না। প্রথম ভারী নিঃশ্বাস ফেলে বলল, হয়তো পরে না দেখার ভান করি, তাকেও কিছু বলার নেই। কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কিছু জানি না। এভাবেই ভালো আছে। সব কিছু যেমন ভাসছে তেমনি ভাসুক। কোনো এক পার নিতে গেলে প্রলয় নেমে আসবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। মৃত্যু মিছিল শুরু হবে শিকদার বাড়িতে, যা সহ্য করার বা সামলানোর কোনোটাই ক্ষমতা আমার নেই। প্রেম আবার বলল, তোমার কি মনে হয় এইসব এই বংশের লোকের কর্মফল? দাদির কাছে শুনেছি তার জীবনের গল্প। তিনি বলেছিলেন আমাদের ওপর নাকি বদদোয়া আছে, সব শেষ হয়ে যাবে, কেউ ভালো থাকবে না, সবাই সব হারাবে। তবে কি সত্যি সেই বদদোয়া কবুল হয়ে গেছে? 70 বছর আগের ঘটনার কি পুনরাবৃত্তি হতে চলেছে? প্রথম স্বাভাবিক কণ্ঠে বলল, এমন কিছু হতো না ভাই, যদি ওরা শুধরে যেত। বিনাশ যদি নেমে আসে তবে শুধু ওদের জন্য আসবে, ওরা যে বড় পাবে ভাই। প্রেম আর কিছু বলল না। দুই ভাই কথা বলতে বলতে রাস্তা পেরিয়ে নদীর পার অব্দি চলে এসেছে। এই তীব্র গরমে নদীর পাড়ের ঠান্ডা হাওয়া ওদের মন প্রাণ শীতল করে দিচ্ছে। ওরা আরেকটু সামনে এগিয়ে যেতেই প্রেমের পা থমকে গেল। ভ্রু কুঁচকে সামনে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে বালির উপর কেউ একজন শুয়ে আছে। প্রথমও ব্যাপারটা খেয়াল করলো। অতঃপর দু ভাই নিজেদের মধ্যে চাওয়াচাবি করলো, তারপর একসঙ্গে ছুটে গেল লোকটার দিকে। প্রথম তাকে যেতেই থমকে গেল আদিপ। প্রেমও অবাক হয়ে গেল। উদ্গ্রীন্ন গলায় প্রেম বলল, আবিদ ভাইয়া এভাবে পড়ে আছে কেন? মেজো দাদন? প্রথমও কিছু বলতে পারল না। সে আদিপের মাথায় হাত ছোঁয়াতেই চমকে উঠল। শরীর ভীষণ উত্তপ্ত, তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওর কোনো হুঁশ নেই। প্রথম একটু চিন্তিত গলায় বলল, ওর তো অনেক জ্বর, জ্ঞান নেই। প্রেম ও চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে এখন কি করব দাদন? প্রথম আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। প্রেম অবাক হয়ে তাকিয়েছিল আদিপের দিকে। প্রীতম বলল, ও বাড়ি থেকে এত দূরে এখানে কেন এসেছে? মেলা এসেছিল বলে তো মনে হচ্ছে না। যাই হোক, দু ভাই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামালো না। 20 মিনিট পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। পিচ ঢালা রাস্তার এক পাশে নদী আর অন্য পাশে মাঠ। রাস্তা থেকে কিছুটা নিচে নদী, তাই অ্যাম্বুলেন্সটা রাস্তার এক পাশে এসে দাঁড়ালো। মাঠের শেষ প্রান্তে থাকা কিছু মানুষ অ্যাম্বুলেন্স দেখে অবাক হয়ে গেল। ভেবে নিল হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে। প্রথম আর প্রেম ধরাধরি করে আদিপকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। প্রেম বলল, মেজদা তুমি ফিরে যাও, আমি সঙ্গে যাচ্ছি। আর পারলে ভাইয়ার আব্বু আম্মুকে খবর দিয়ে দিও, ওনারা হয়তো চিন্তা করছেন। প্রথম সম্মতি জানালো। গাড়িটা চোখের পলকে দৃষ্টির আড়াল হয়ে গেল। ওরা তিন ভাই আবারও ইনায়া, চিত্রা আর প্রেরণার সঙ্গে হাঁটছিল, কিন্তু রাজও কোনো কথা বলছে না। আর পূর্ণতা তো তাকে 2 পয়সা পাত্তা দিচ্ছে না। অরণ্য সমুদ্রের কানে কানে বলল, এই ভাবি কনফার্ম শেষদা টাইট দেওয়ার জন্য। এমন ভাবেই চাই। ফিউচারের সার্কাস দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। সমুদ্র ধীরে বলল, আসতে বল, সে কথা শুনলে এক আছড়ে তোর ভিতরে সব কিছু বাইরে করে দেবে।
অরণ্য রাজের মুখের দিকে তাকালো। মুখটা বেশ থমথমে, তার প্রচুর হাসি পাচ্ছে। এমন মনে হচ্ছে কেউ তার পেটে কাতুকুতু দিচ্ছে। তবু সে ভয়ে চুপ হয়ে গেল। ঠিক তখনই রাজের ফোনটা বেজে উঠল। রাজ কল রিসিভ করতেই প্রীতম উত্তেজিত গলায় বলল, আবিদ তোর ব্যাচমেট তো? এই কথা শুনে রাজ অবাক হলো। মেজদা হঠাৎ আদিবের কথা কেন জানতে চাইছে? প্রীতম ধৈর্যহারা হয়ে বলল, তোর ব্যাচমেট হলে আবিদের আব্বুর নাম্বারটা দে। রাজ আরো অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? প্রীতম সংক্ষেপে সব খুলে বলল। রাজ কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, ওর আম্মুকে আমি ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। সমুদ্র আর অরণ্য পরস্পরের দিকে তাকালো। রাজ প্রীতমের ফোন কেটে দিয়ে আদিবের আব্বুকে ফোন করে ওর বর্তমান অবস্থার সম্পর্কে জানালো। আদিব আর রাজ ব্যাচমেট, তারা স্কুল, কলেজ, অনার্স, মাস্টার সব একসঙ্গে করেছে। সমুদ্র জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদান? রাজ একটু বিষণ্ণ গলায় সব খুলে বলল। ওদের দুজনেরও খারাপ লাগলো, কিন্তু মানবতার খাতিরে যতটা সম্ভব তারা যথাসাধ্য করলো। এর বেশি আর কি বা তারা করতে পারে? ওরা আবারও নিজেদের কেনাকাটায় মন দিল। তন্ময় একের পর এক পাস্তা, পাটিসাপটা, ক্ষীর, কদম ঠেসে ঠুসে মুখে ঢুকিয়ে যাচ্ছে। মুখ ভর্তি খাবারের জন্য দুদিকের গাল ফুলে পাহাড় হয়ে গেছে। অরণ্য তন্ময়ের এই অবস্থা দেখে আফসোসের সুরে বলল, এত খাস না ভাই, পরে দেখা যাবে তোর ওজনে গাড়ির চাকা ফেটে যাবে। তন্ময় এসব কথায় পাত্তা দিল না। সে অদৃশ্য তুলা কানে গুজে নিয়েছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো সাদাব আর পরিণীতা। ওদের একটু পরেই এলো প্রীতম। প্রীতম এসে ইনায়ার হাতে কিছু একটা দিল। ইনায়া প্রীতমের চোখের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করল। এটা কি? প্রীতমও একইভাবে বলল। এটা তোমার জন্য, পরে দেখো। ইনায়া খুশি হলো, লজ্জাও পেল। ওরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে, শুধু প্রিয়তা আর প্রণয়ের কোনো হদিশ নেই। ওরা ওদের খোঁজার চেষ্টাও করলো না, নিজেদের মতো আবারও ঘুরতে শুরু করলো। এদিকে প্রিয়তা আর প্রণয় মেলার অপর প্রান্তে চলে এসেছে। প্রণয়ের হাতে বড় দুটি প্লাস্টিক ব্যাগ, একটা হাতও ফাঁকা নেই। যে হাত ধরে রেখে বলবে, এত ছটফট করিস না। সাজের মেলায় বিভিন্ন ধরনের ঐতিহাসবাহী খাবার, হাতে তৈরি শাড়ি, গহনা সহ নানান ইউনিক জিনিস পাওয়া যায়। প্রিয়তা ঘুরে ঘুরে যা যা দরকার সব কিনেছে, যা দরকার নেই তাও কিনেছে, ভালো লাগলেই কিনে নিচ্ছে। প্রণয় এসব পাগলামি দেখে মনে প্রশান্তি অনুভব করলো। হঠাৎ প্রিয়তার নজর পড়ল একটা পায়েলের উপর। সে ছুটে গিয়ে সেটা হাতে নিল। ডিজাইনটা খুবই ইউনিক, কালো সুতোর সাদা কালো পুঁথি বসানো। প্রিয়তা প্রণয়কে দেখিয়ে বলল, এটা কিনে দিন। প্রণয় হেসে সেটাও কিনে দিল। প্রিয়তা ওখানে আরো কিছু প্রসাধনীকে দেখলো। ঠিক তখনই প্রণয়ের ফোন বেজে উঠল। সে পলিথিনের ব্যাগগুলো নিচে রেখে ফোন বের করলো। জাভেদ কল করেছে। একবার প্রিয়তার দিকে তাকিয়ে কল রিসিভ করলো। ওপাশ থেকে জাভেদ কি বলল শোনা গেল না। প্রণয় প্রিয়তাকে বলল, রক্ত জবা, তুই একটু দাঁড়া, আমি ঠিক 1 মিনিটেই ফিরে আসছি, এক পাও নড়বি না। প্রিয়তা হেসে সম্মতি জানালো। প্রণয় একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু প্রিয়তাকে চোখের আড়াল করলো না। প্রিয়তার দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। প্রণয়ের মুখে মিশ্র অভিব্যক্তি দেখা যাচ্ছে, কখনো সে রেগে যাচ্ছে, আবার কখনো বাঁকা হেসে উঠছে। প্রিয়তা খুব মনোযোগ দিয়ে একজোড়া অক্সিডাইজ ঝুমকো দেখছিল। হঠাৎই তার ফোনে টুম করে একটা মেসেজ এলো। প্রিয়তা স্ক্রিনে তাকিয়ে দেখলো পরিণীতার মেসেজ। ভ্রু কুঁচকে মেসেজটা ওপেন করতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেসেজের 4 লাইনের বাক্য এমন ছিল, প্রিয়, পশ্চিম দিকের মাঠের শেষ সীমান্তে তাড়াতাড়ি আয়, আমি ভয়ানক বিপদে পড়েছি, বাঁচা আমাকে, আমার ভীষণ ভয় করছে। প্রিয়তার হুঁশ উড়ে গেল। সে তড়িৎ বেগে আশেপাশে প্রণয়কে খুঁজলো, কিন্তু কয়েকজন লোকের ভিড় ছাড়া আর কিছুই নজর এলো না। ভয় আর আতঙ্কে তার ছোট্ট শরীর কেঁপে উঠল। কি করবে না করবে বুঝতে না পারে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সব কিছু ফেলে ছুট লাগালো পশ্চিমের দিকে। প্রণয় কথা বলছিল, হঠাৎ কয়েকজন লোক সামনে এসে জটলা পাকিয়ে দেয়। তাদের জন্য আর প্রিয়তাকে দেখা যায় না। প্রণয় দ্রুত ফোন রেখে ছুটে এলো আগের জায়গায়, কিন্তু আশেপাশে প্রিয়তার কোনো চিহ্ন নেই। ব্যাগগুলো যেমন রাখা ছিল ঠিক তেমনই পড়ে আছে। আতঙ্কে তার গলা শুকিয়ে এলো। পেছনের তাকিয়ে দেখে চারপাশে স্বাভাবিক জটলা পাকানো, লোকগুলোকেও আর দেখা যাচ্ছে না।
প্রণয়ের হুঁশ হারিয়ে গেল। সে পাগলের মতো এদিকে ওদিকে খুঁজতে লাগলো। ভয় আর উৎকণ্ঠায় মনে হচ্ছে কেউ তার কলিজার ধারালো নখ দিয়ে মুঠো করে চেপে ধরেছে। প্রিয়তা ছুটে চলছে পশ্চিম দিকে। এদিকে আলো খুব কম, দূর থেকে মেলার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। আশপাশে মানুষের নাম নিশানা পর্যন্ত নেই, শুধুমাত্র কয়েকটা প্রাইভেট কার পার্ক করে রাখা। আশপাশে পরিণীতার কোনো চিহ্নই নেই, এমনকি একটা মশা মাছি পর্যন্ত নেই। উপরন্ত জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। বিশাল গাছগুলোর ছায়ার কারণে পরিবেশটা আরো ভুতুড়ে দেখাচ্ছে। চাঁদের ক্ষীণের আলো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাচ্ছে না। প্রিয়তা এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে অন্ধকারে ভয় পায়, উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়েছে। সে এত দূর চলে এসেছে যে এখন আশেপাশে তাকাতেই ভয় লাগছে। শুধু মনে হচ্ছে এখনই ভূত এসে ঘাড় মটকে দিবে। সে আল্লাহর নাম নিয়ে উল্টো ঘুরে দৌড় দিতে যাবে, ঠিক তখনই কেউ ঝড়ের বেগে ছুটে এসে পেছন থেকে কোমর আঁকড়ে ধরে পাশের গাড়ির সাথে চেপে ধরল। আচমকা এহেন কাণ্ডে ঘাবড়ে গেল প্রিয়তা। চোখ মুখ কুঁচকে ভূত ভূত করে চেঁচিয়ে উঠল। এহেন চেঁচামেচি বোধহয় সামনের ভূতটার উপর কোনো প্রভাব ফেলল না, কিন্তু গাড়ির সঙ্গে মৃদু ধাক্কা খেয়ে প্রিয়তা অনুভব করল তার কোমর চেপে ধরে কেউ একজন তাকে খুব কাছে টেনে নিল। এতটাই কাছে যে সামনের মানুষটার গরম নিঃশ্বাস প্রশ্বাস প্রিয়তার চোখ মুখে আছড়ে পড়ছে। অন্ধকার এতটাই ঘন যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না, তবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির অবয়ব কিছুটা বোঝা যাচ্ছে। প্রিয়তা পিটপিট করে চোখ খুলে দেখার চেষ্টা করলো। সে দেখল তার অতি নিকটেই দাঁড়িয়ে থাকা ভূত বা ব্যক্তি যাই হোক না কেন, সে প্রিয়তার চেয়ে অনেকটা লম্বা। তার বাহু বন্ধনে থেকে প্রিয়তা অনুভব করল সে শুধু লম্বাই নয়, বরং অনেকটাই সুদেহী ও বলবান। ভয়ে প্রিয়তার শরীর ঠান্ডা হয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। সে মনে মনে আল্লাহর নাম নিয়ে ভাবল, ভূতের নাম নিতে কি ভূত এসে গেছে? আল্লাহ গো বাঁচাও, এখনই নিশ্চয়ই ঘাড় মোটকে রক্ত পান করবে। কিন্তু এই কথা ভাবার সঙ্গেই হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো, ভূত কি নিঃশ্বাস নেয়? ভয়ে ভয়ে সে মাথা উঁচু করে সামনের ব্যক্তির মুখের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চারপাশের ঘন ঘটার অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। আতঙ্কে কয়েকবার শুকনো ঢোক গিলে সে কাঁপতে থাকা হাতটা সামনের মানুষটার বুকের ওপর রাখতেই চমকে উঠল। বুঝতে পারলো এটা কোনো ভূত নয়, বরং জলজ্যান্ত মানুষ। কিন্তু সেই ব্যক্তি কোনো কথা বলছে না, আর নাই বা কোনো নড়াচড়া করছে। প্রিয়তার মনে ভয় জেগে বসল। সে কাঁপা গলায় বলল, কে কে? লোকটি এবারও কোনো উত্তর দিল না। প্রিয়তার মন থেকে ভূতের ভয় উবড়ে গিয়ে অন্য এক আতঙ্ক বুকের ভেতর শিকড় গেড়ে বসতে শুরু করলো। সামনের ব্যক্তিটা কোনো রকম বাক্যলাপ না করেই তাদের মধ্যে থাকা সামান্য সেন্টিমিটার দূরত্ব ঘুষিয়ে দিল। প্রিয়তার দু পাশে হাত রেখে তাকে নিজের বাহুর মধ্যে আবদ্ধ করল। প্রিয়তার ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। লোকটির বাহুবন্ধনে থেকেই সে তিরতির করে কাঁপছিল। লোকটি বোধহয় সেটা বুঝতে পারল, কিন্তু কি প্রতিক্রিয়া দিল সেটা অন্ধকারে বোঝা গেল না। প্রিয়তা চোখ বন্ধ করে একবার প্রণয়কে আর একবার আল্লাহকে ডাকছে। লোকটা ঝুঁকে নিজের মুখ প্রিয়তার মুখের কাছাকাছি নিয়ে এলো। অতঃপর হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রিয়তার নরম গাল স্পর্শ করলো। ভয়ে প্রিয়তার কাঁপুনি আরো বেড়ে গেল। এরপর লোকটা এক টানে প্রিয়তাকে ঘুরিয়ে দিল। প্রিয়তার পিঠ ঠেকলো লোকটির বুকের কিছুটা নিচে। ভয়ে ছটফট করলেও তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর সে জানে এখানে চিৎকার দিয়েও কোনো লাভ নেই, কেউ শুনতে পারবে না। প্রিয়তা অনুনয়ে সুরে বলল, প্লিজ আমার ছেড়ে দিন। লোকটা এবারও কোনো কথা বলল না। সে নিজের নাক মুখ ডুবে দিল প্রিয়তার দীঘল কালো কেশরাশিতে। প্রিয়তা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে নিল। প্রাণ ভয় আর মান হারানোর ভয় দুটোই তাকে জেঁকে ধরেছে। লোকটা প্রাণ ভরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল। বোধহয় ভীষণ মানসিক শান্তি পেল। সে আবারও কয়েকবার একইভাবে চুলের মাদকীয় সুগন্ধ নিজের ফুসফুসে টেনে নিল।
অতঃপর পুনরায় সামনের দিকে ঘুরে আচমকাই প্রিয়তার ছোট তুলতুলে দেহখানা নিজের প্রশস্ত পুরুষালী বুকে চেপে ধরল। তার এক হাত প্রিয়তার চুলের ভাঁজে আর এক হাত প্রিয়তার পিছে। পুরুষটির তুলনায় প্রিয়তা নিঃসন্দেহে একটি ছোট পুতুল। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শে প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভয় গলা শুকিয়ে কাট। সে খুব করে প্রণয়কে স্মরণ করছে। ছোট থেকে বড় হওয়া অবধি প্রণয় তো তাকে কোনো বিপদেই পড়তে দেয়নি। ডিমের খোলসের মতো আবরণ দিয়ে আগলে রেখেছে সর্বক্ষণ। সে মনে মনে বলল, প্লিজ প্রণয় ভাই আসুন, আপনি প্লিজ আসুন। সে এবার ছটফট করতে শুরু করলো। লোকটা প্রিয়তাকে আরেকটু আষ্টে পৃষ্ঠে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। প্রিয়তার মাথা গিয়ে ঠেকলো একদম লোকটার বুক বরাবর। প্রিয়তার নাকে ছুটে এলো তীব্র ম্যানলি পারফিউমের ঘ্রাণ, সুঘ্রাণ। না, কেবল পারফিউমের ঘ্রাণ নয়, পারফিউমের ঘ্রাণের সাথে ঘাড়মান্ত পুরুষশালী দেহের গন্ধ মিশে এক অন্যরকম মাদকীয় সুবাসের সৃষ্টি করছে, যা প্রিয়তার নাক দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কের সকল সিস্টেম গুলিয়ে দিচ্ছে। প্রিয়তা লোকটির ঠেলা ধাক্কা দিতে দিতে কান্না মিশ্রিত গলায় বলল, কে আপনি? প্লিজ ছাড়ুন আমায়, কে আপনি? কিন্তু সে সব কথা বোধহয় লোকটির কান পর্যন্ত পৌঁছালো না। সে প্রিয়তাকে এক চুলও ছাড়লো না, বরং মাথা নিচু করে কপালে চুমু দিয়ে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে দিল। ভাবখানা এমন যেন হাজার বছরের পিপাসত্ব ব্যক্তি পানির সন্ধান পেয়েছে। লোকটা ভাবল, এই মেয়েটা কি জানে তাকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য আমার বুকটা কতখানি পড়ে? এই মেয়েটা কি বোঝে? না, বোঝে না। লোকটার এমন অদ্ভুত আচরণে প্রিয়তা বিস্মিত, আতঙ্কিত। সে কিছুই বুঝতে পারছে না। সে তো কেবল এইটুকুই টের পাচ্ছে, একটা অপরিচিত লোকের দেহের সঙ্গে সে চিপকে আছে। এটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে একবার একটু জোরেই বলল, ছাড়ুন আমায়। প্রিয়তার এমন ছটফটানিতে লোকটা মনে হয় খানিকটা বিরক্ত হলো। সে তো তার জানকে গভীরভাবে অনুভব করছে। সেটাও কি এই মেয়েটা সহ্য হয় না? সে এবার প্রিয়তার দু বাহু চেপে ধরল, কিন্তু প্রিয়তা শান্ত হলো না। আগের মতোই মুচড়ামুচড়ি করে যাচ্ছিল। লোকটা এবার মাথা নিচু করে মুখটা প্রিয়তার গলার কাছে নামিয়ে আনলো। ঘোর লাগা অসহায় কণ্ঠে ফিসফিস করে বলল, সুইটহার্ট, ডোন্ট পুল অ্যাওয়ে, কাম ক্লোজার মাই লাভ। Let me feel you, not just in my arms, but in my soul, within every heartbeat, every breath, and every lingering touch. Don't let anything steal in. Don't let anything steal this moment. Let me drown in you, completely and endlessly. এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে প্রিয়তার দেহের সকল রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল। শরীরের প্রতিটি অঙ্গে কাঁপুনি ধরে গেল। ভয় ছড়িয়ে পড়ল তার রন্ধ্রে রন্ধ্রে। লোকটার বলা কথাগুলো তার কানে বাজছে। লোকটার কথা বলার তালে তালে তার হিম শীতল ঠোঁট অনবরত প্রিয়তার গলা স্পর্শ করে যাচ্ছে। সে আরো বেশি ছটফটিয়ে উঠল। ছাড়ানোর জন্য কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কে আপনি? প্লিজ ছেড়ে দিন আমায়, যেতে দিন প্লিজ। কিন্তু প্রিয়তার মতো ছোট্ট বিড়াল ছানা কি সামর্থ্যবান পুরুষের সঙ্গে দেহের বলে পারবে? লোকটা প্রিয়তার নড়াচড়া থামাতে আরো নিজেকে সঙ্গে আরো নিবৃতে মিশিয়ে নিল। মেয়েটার যেখানে একটু শক্ত করে ধরতে যাচ্ছে সেখানটাই দেবে যাচ্ছে। কি জ্বালা! শুদ্ধ হাসলো, মনে মনে বলল, মোমের পুতুল। অথচ এই মোমের পুতুলটাকে কত দিন হয়নি কেউ তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আদর যত্নে ছোট থেকে বড় করেছে, আর সে কিনা এত সহজেই নিয়ে নিতে চায়। শুদ্ধ প্রিয়তাকে জড়িয়ে ধরে সুখের নিঃশ্বাস ফেলে বলল, তীব্র বিচ্ছেদের দহনে পুড়িয়েছ আমায়। 12টা বছর একটা রাতও শান্তিতে ঘুমোতে পারিনি, একটা সেকেন্ডও স্বস্তির নিঃশ্বাস নিতে পারিনি। একটুখানি দেখার জন্য চাতকের মতো ছটফট করেছি, তীব্র অসহায়তায় ঝরে মরেছি। আর এত কষ্টের পর একটুখানি স্বস্তি চাইছি, সেটাও তোমার সহ্য হচ্ছে না। কিন্তু কোনো ব্যাপার না, একবার যদি তোমাকে আমার করতে পারি তখন সব পুষিয়ে নেব। আমি আবার কারো ধার দেনা রাখি না। কিছু একটা মনে পড়তে সূর্যের কেমন যেন গলা শুকিয়ে এলো। সে চোখ বন্ধ করে প্রণয়ের উদ্দেশ্যে বলল, আমাকে ক্ষমা করে দিস, তোকে তোর রক্ত জবার থেকে আলাদা করে দেওয়ার জন্য। আমি জানি তুই ওকে কতটা ভালোবাসিস, কিন্তু আমার কিছুই করার নেই। আমাকেও তো বাঁচতে হবে।
সে গভীর ভালোবাসায় প্রিয়তার নাকের ডগায় চুমু খেয়ে মনে মনে বলল, আমি তোকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারি না সুইটহার্ট। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকি। আমার বেঁচে থাকার মূলধন তুমি, তাহলে তোমাকে কিভাবে অন্যের হতে দিই? এই আবদ্ধ চৌধুরী কখনোই তোমাকে অন্যের হতে দেবে না। এই শুদ্ধ চৌধুরীর নিঃশ্বাস যতদিন চলবে তুমি শুধু তার। তুমি চাও বা না চাও তোমাকে আমার হয়েই থাকতে হবে। যদি অন্যের হতে চাও তবে তোমাকে আমার হাতে মরতে হবে, না হলে আমাকে তোমার নিজের হাতে শেষ করতে হবে। আমার নিঃশ্বাস চলছে মানে তুমি অন্য কারো নও। পৃথিবীতে কেউ এই শুদ্ধ চৌধুরীকে মারার ক্ষমতা রাখে না। তবে যদি তুমি চাও তাহলে আমি হাসতে হাসতে বুক পেতে দেব তোমার জন্য। প্রিয়তা ফুপিয়ে কাঁদছে। তার শক্তি সামনের ব্যক্তিকে এক চুল পরিমাণ নড়াতেও সামর্থ্য হয়নি, তাই অসহায় সে। কান্না ছাড়া আর কোনো গতি নেই। প্রিয়তার কান্না শুনে শুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বুকের বাঁধন একটু হালকা করল। অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার সুইট হার্টকে অনুভব করতে পারছে সে। দু হাতের আজলায় প্রিয়তার মুখ তুলে নিয়ে চোখের ভারী পল্লবে সময় নিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর কপালে ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে গভীর হাসকি টোনে বলল, সুইটহার্ট, কাঁদছো কেন? এখনো তো কিছুই করলাম না, এতটুকুতেই কেঁদে দিলে? তাহলে পরে যখন তোমাকে ভালোবাসার সাগরে চুবানি দেব তখন তোমাকে খুঁজে পাবো তো? প্রথমবারই হারিয়ে যাবে না তো? অপরিচিত লোকের এমন লাগাম ছাড়া কথা শুনে প্রিয়তার কান্না আপনা আপনি বন্ধ হয়ে গেল। মুখ হা হয়ে গেল তার। মনে মনে বলল, ছি, কি কথাবার্তা ছিরি। কিন্তু মুখে কিছু বলতে পারল না। বেশ কিছুক্ষণ চুপ থেকে বুকে কিছুটা সাহস সঞ্চার করে কাঁপা গলায় প্রশ্ন ছুড়ল, কে কে আপনি? আমি ধরে কেন রেখেছেন? শুদ্ধ ঠোঁট কামড়ে হাসলো, মাথা নিচু করে প্রিয়তার গলার নিচে ঠোঁট চেপে ধরল। সাথে সাথে প্রিয়তার প্রশ্ন বান থেমে গেল। অজানা কম্পন ছড়িয়ে পড়ল সারা দেহে। সে শুদ্ধের মাথার চুল টেনে ধরল, কিন্তু ছাড়াতে পারল না। যেন অদৃশ্য চুম্বকীয় আকর্ষণ। প্র্যাকটিক্যালি কোনো রকম সম্পর্ক ছাড়াই কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে এমন স্পর্শ কাম্য নয়। এটাকে ব্যাড টাচ বলে। প্রিয়তার চোখে পানি চলে এলো। প্রিয়তা গভীর নিঃশ্বাস নিয়ে করুণ কণ্ঠে বলল, প্লিজ দয়া করে ছেড়ে দিন আমায়, যেতে দিন আমায়। শুদ্ধ এক হাত প্রিয়তার পাশের দেওয়ালে রেখে অন্য হাত দিয়ে প্রিয়তার নরম গালে কিছুক্ষণ স্লাইড করলো। তারপর সেখানে গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিল। কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলল, আমি না চাইলে তুমি কোথাও যেতে পারবে না সুইটহার্ট। প্রিয়তা বুঝলো সে বিশাল বিপদে পড়ে গেছে। চোখ বন্ধ করে মনে মনে বলল, প্রণয় ভাই, বাঁচান আমায়। সে কাপা গলায় শুদ্ধকে মিনতি করল, দয়া করে এভাবে ছবেন না প্লিজ, আমার লাগছে, খারাপ লাগছে আমার। শুদ্ধের মনে হয় কথাটা মোটেও পছন্দ হয়নি। মুহূর্তেই তার মস্তিষ্ক হল হল করে রাগ ছড়িয়ে পড়ল। সে আচমকা শক্ত করে প্রিয়তার বাহু চেপে ধরল। হয়তো তার চোখ মুখও ভয়ঙ্কর হয়ে গেছে, কিন্তু অন্ধকারের জন্য সেটা বোঝা যাচ্ছে না। সে মুখটা প্রিয়তার আরো কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, আমার স্পর্শে তোর খারাপ লাগে? এত জোরে চেপে ধরায় প্রিয়তার ভীষণ ব্যথা পাচ্ছে। কিছুক্ষণ আগেও যে লোকটা আদরে সুরে কথা বলছিল সেই এখন চেপে ধরে ব্যথা দিচ্ছে। শুদ্ধ আবার চিবিয়ে চিবিয়ে বলল, কত বড় কলিজা তোর! আমার স্পর্শ তোর ভালো লাগে না? আর যখন একটা বিবাহিত পুরুষের সঙ্গে ঢলাঢলি করিস তখন তোর খারাপ লাগে না, তাই না? কি হলো, কথা বল, চুপ করে আছিস কেন? জোর গলায় ধমক দিয়ে কথাগুলো বলল শুদ্ধ। এত নোংরা নোংরা কথা শুনে ঘৃণায় প্রিয়তার গা গুলি উঠল। লোকটার স্পর্শে ঘৃণা না লাগলেও তার বিষাক্ত কথায় তীব্র ঘৃণায় প্রিয়তার ছোট্ট মন বিষিয়ে উঠল। কই, প্রণয় ভাই তো তার সাথে কোনো দিন এভাবে কথা বলেনি। সে যতই বড় অন্যায় করুক না কেন সব সময় আদর করে বুঝিয়েছে। প্রিয়তার কান্নার বাঁধ ভাঙল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার ভয় করছে খুব, প্লিজ আমাকে প্রণয় ভাইয়ের কাছে যেতে দিন, প্লিজ যেতে দিন আমায়। শুদ্ধ অল্পতেই রেগে যায়। আর তার সুইট হার্ট কিনা বলছে তার ছোঁয়া নাকি ভালো লাগে না। রাগে জ্বলতে থাকা শুদ্ধের মাথা এবার প্রণয়ের নাম শুনে পুরোপুরি খারাপ হয়ে গেল। তার রাগের পারদ গলিত লাভার ন্যায় উত্তাপ ছড়াতে লাগলো। সে ভুলভাল কিছু করতে চায় না, তাই দাঁতে দাঁত পিষে রাগটা হজম করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। লোকটার এমন আচরণে ভয়ে প্রিয়তার দেহের কাঁপন ধরে গেল। শুদ্ধ স্পষ্টই সেই কম্পন অনুভব করলো। তারপর আর এক সেকেন্ডও দেরি না করে প্রিয়তাকে পাজা কোলে তুলে নিল।
ভয়ে লাফিয়ে উঠল প্রিয়তা। এলো পাথারি ঘুষি দিতে লাগলো শুদ্ধের বুকে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। শুদ্ধ গাড়ির ব্যাক সিটের দরজা খুলে প্রিয়তাকে ভেতরে ছুঁড়ে মারল। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে প্রিয়তার প্রাণটা ধড়ফড়ে উঠল। দম যেন গলার কাছে আটকে গেল। সে মুখ চেপে জোরে কেঁদে উঠল। গাড়ির সামনের সিটে জ্বলতে থাকা মিটিমিটি ঝাপসা আলোর কিছুটা ব্যাক সিটে এসে পড়েছে, তবে সিটের উপর টাই শুধু দৃশ্যমান, বাকি সব অন্ধকারে ডুবে আছে। প্রিয়তার মনে হলো এই অন্ধকারের মতোই তার জীবনেও ঘন অন্ধকার নেমে আসতে চলছে। শুদ্ধ গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দিল। প্রিয়তা মুখ তুলে লোকটার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। শুদ্ধ কয়েক পলক প্রিয়তার কন্দনরত রক্তিম মুখশ্রীতে নজর বুলালো। তার মনটা একটুকু নরম হতে চাইল না, কিন্তু প্রিয়তার বলা কথাগুলো মনে আসতেই রাগ আবার মাথায় চড়ে বসল। সে প্রিয়তার ডান হাত ধরে নিজের দিকে হ্যাঁচকা টান দিল। আচমকা এমন টান লাগলো যে প্রিয়তা টাল সামলাতে না পেরে বসা থেকে সামনের দিকে ছিটকে এসে ঝড়ের বেগে শুদ্ধের বুকের উপর আছড়ে পড়ল। পুনরায় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বুঝল শুদ্ধ। রাগ তার শিরার উপশিরায় প্রবাহিত হচ্ছে। সে মোটেও চায় না মেয়েটার সঙ্গে উল্টাপাল্টা কিছু করে বসতে। এমনিতেই মেয়েটার স্পর্শ শুদ্ধের শরীরের রক্ত প্রবাহের ড্রাগের নেশার মতো আসক্তি জাগিয়ে তুলছে। মনে নিষিদ্ধ ইচ্ছার জন্ম নিচ্ছে। শুদ্ধ ভীষণ চরিত্রবান পুরুষ, প্রিয়তা ছাড়া অন্য কোনো নারীর দিকে প্রয়োজন ব্যতীত তাকিয়েছে বলে তার মনে পড়ে না। এই যে তুহিনা শুদ্ধের ভালোবাসা পাওয়ার জন্য তার জীবন অতিষ্ঠ করে তুলেছে, তবু বিরক্তির দৃষ্টি ছাড়া অন্য কোনো দৃষ্টিতে তাকিয়েছে বলে মনে পড়ে না। সে কেবলমাত্র তার সুইটহার্ট প্রিয়তাতেই আসক্ত। আর এই মেয়েটার সব কিছু শুদ্ধের বড্ড প্রিয়। তাই তার প্রিয় নারীর উপস্থিতি কিংবা স্পর্শ তার মন ও শরীরে অদ্ভুত এক নেশা ছড়িয়ে দিচ্ছে। শরীরের রক্তকণিকার হরমোনগুলো দ্রুত বেগে দাপিয়ে বেড়াচ্ছে। নিজেকে ঠান্ডা করা প্রয়োজন, একটু মানসিক স্বস্তির দরকার, যা শুধুমাত্র এই মেয়েটার থেকেই মিলবে। শুদ্ধ হঠাৎই প্রিয়তাকে জড়িয়ে ধরে ক্রুদ্ধ গলায় বলল, শোনো মে, আমি নায়ক নই, আমি ভিলেন। আমি মোটেও ভালো মানুষ নই। আমি নিকৃষ্ট, আমি জঘন্য, আমি অত্যন্ত খারাপ মানুষ। তুমি পবিত্র, আমি পাপী। তবুও তোমাকে আমার হয়ে থাকতে হবে। তুমি আমার, শুধুই আমার। আজকের পর যদি তোমাকে অন্য কারো পিছনে ঘুরতে দেখি, তো মেরে হাত পা খুলে হাতে ধরিয়ে দেব। লোকটার কথা শুনে প্রিয়তা আশ্চর্যের সপ্তম আকাশে। বলে কি এই লোক? সে অনেক চেষ্টা করেও শুদ্ধকে সরাতে পারল না। শেষমেশ বাধ্য হয়ে নিজের দাঁতের ব্যবহার করল। শুদ্ধ এক চুলো নড়তে দিচ্ছিল না। সে কোনোভাবে শুদ্ধের গায়ে কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাংস খুঁজে পাচ্ছে না। কারণ শুদ্ধ স্কিন টাইট ব্ল্যাক টি শার্টের উপর ব্যান্ডের ব্ল্যাক লেদার জ্যাকেট পরেছে। প্রিয়তা আর দুবার চেষ্টা করেও মাংসের লাগাল না পেয়ে নিরাশ হলো। শুদ্ধ এসব বুঝতে পেরে ভ্রু কুঁচকালো, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। প্রিয়তার দু হাত নিজের হাতের মুঠোয় ধরে রেখে অন্য হাত দিয়ে শরীর থেকে জ্যাকেটটা টেনে খুলে পাশের সিটে ছুঁড়ে মারল। তারপর আগের মতোই আবার ওকে নিবিড়ভাবে বাহু বন্ধনে আবদ্ধ করল। নাকের কাছে মুখ নিয়ে মাদকীয় কণ্ঠে বলল, নাও ইট মি। প্রিয়তা হতবাক, মনে মনে ভাবল, লোকটা কি বোকা নাকি? কিন্তু লোকটা বোকা হলেও প্রিয়তা মোটেও বোকা নয়। সে সুযোগের সৎ ব্যবহার করলো। তার দু হাতের ধারালো নখ বসিয়ে দিল শুদ্ধের পিঠে। ধারালো নখ সহজেই টি শার্ট ভেদে চামড়া পর্যন্ত পৌঁছে গেল। শুদ্ধ হাসলো। এতটা জোরে আশ্রানোতেও কাজ হলো না দেখে প্রিয়তা বিরক্ত হলো, কিন্তু হাল ছাড়ল না। এবার সে বড় একটা হা করে শুদ্ধের বুকের বাঁ পাশের মাংস কামড়ে ধরল। বাইট ফোর্সটা হয়তো একটু বেশি ছিল। শুদ্ধ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো। ভারসাম্য বজায় রাখতে সে প্রিয়তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাঁধন শিথিল হওয়ার বদলে আরো দৃঢ় হতে দেখে অবাক হলো প্রিয়তা। অবাকত্ব ধরে রেখেই ভাবল, কেউ এতটা ব্যথা কি করে সহ্য করতে পারে? যাই হোক, তার প্ল্যান সফল হলো না, কিন্তু লোকটা অনেক ব্যথা পাচ্ছে দেখে প্রিয়তার একটু মায়া হলো। আর কিছুক্ষণ কামড়ে রাখলে হয়তো মাংসই উঠে আসবে, তাই ছেড়ে দিল। শুদ্ধ এবার ঠোঁট কামড়ে হাসলো।
কয়েকটা গভীর শ্বাস নিল, ব্যথাটা হজম করে নিল। তারপর প্রিয়তার গলার কাছে মুখ এনে গভীর শ্বাস নিয়ে বলল, সুইট হার্ট, এভাবে আছড়ালে কামড়ালে আমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না। তোমার যেমন আমাকে খেতে ইচ্ছে করছে, আমারও তোমাকে খেতে ইচ্ছে করবে। কিন্তু সুইট হার্ট, বিশ্বাস করো, আমি ভীষণ ভদ্র ছেলে। বিয়ের আগে বাসর টাসর সারার কোনো ধান্দা আমার নেই। তবে তুমি যদি চাও সেটা অন্য ব্যাপার। এমন অশ্লীল কথাবার্তা শুনে প্রিয়তা প্রায় বেহুশ হওয়ার উপক্রম। মনে মনে বলল, ছি, কি কথাবার্তা ছিরি। লোকটাকে এখন ভীষণ ভয় করছে প্রিয়তার। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টে ফেলছে লোকটা। সত্যি তার সাথে উল্টাপাল্টা কিছু করে দিবে না তো? আতঙ্কে সে মনে প্রাণে ডাকছে প্রণয়কে। প্রিয়তা মনে মনে বলল, প্রণয়, আপনি তো আমায় সব সময় বিপদ থেকে রক্ষা করেছেন। প্লিজ এবারও আমাকে এই লোকটার হাত থেকে বাঁচান। ভাবতে ভাবতেই তার চোখ পানিতে ঝাপসা হয়ে গেল। শুদ্ধের মনে হয় একটু দয়া হলো, সে প্রিয়তাকে ছেড়ে দিল। প্রিয়তা মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্ধকার হাতড়ে গাড়ির দরজায় হাত রাখতেই তার উপর ভারী কিছু একটা অনুভব করলো। শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়তার বুকের কাছে মাথা রাখলো। প্রিয়তা আতঙ্কে লাফিয়ে উঠল, কাপা গলায় বলল, কি করছেন? শুদ্ধের কণ্ঠ শীতল। সে জড়ানো গলায় ধীরে ধীরে বলল, এবার ডিস্টার্ব করলে আই সোয়ার তোমার খবর করে ছাড়বো। এই বলে প্রিয়তার হাত ধরে নিজের চুলের ভাঁজে রাখলো। একইভাবে বলল, চুপচাপ চুলগুলো টেনে দাও, আর একদম চালাকি করার চেষ্টা করবে না। প্রিয়তা ভয়ে চুপসে গেল। শুদ্ধ বিড়বিড় করে বলল, ওই বালিশ আর থ্রি পিস থেকে তোমাকে পরিপূর্ণভাবে অনুভব করা যায় না প্রিয়তমা। তাই তো এত প্ল্যান প্রোগ্রাম করা, যাতে তোমাকে কিছু সময়ের জন্য হলেও নিজের কাছে রাখতে পারি, নিজের রূহকে একটু স্বস্তি দিতে পারি। আমি যে বড় তৃষ্ণার্ত প্রিয়তমা, তোমার তৃষ্ণায় গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তোমার প্রতি আসক্তি আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছে। কিন্তু সুইটহার্ট, এগুলো তো কিছুই না। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে আরো নিচে নামতে হয়, আমি তাতেও রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে আরো খারাপ হতে হয়, আমি তাতেও রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে খান 10 লাশ ফেলতে হয়, আমি তাতেও রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে নিজেকেই কুরবান করতে হয়, আমি তাতেও রাজি। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি তোমাকে চাই। তাই তোমাকে না পেলে এই শুদ্ধ চৌধুরী একা মরবে না, সবকিছু ধ্বংস করে দিয়েই তবে মরবে। প্রিয়তার গলার নিচে নাক ঘষতে ঘষতে জোরালো কণ্ঠে বলল, I love you more than words could ever capture, my sweetheart. You are the very breath in my lungs, my heartbeat in my chest, and the soul that completes mine. My love for you is boundless, deeper than the deepest ocean, endless like the sky, and eternal like the stars. No force in this world could measure or contain what I feel for you. You are my forever, my always, my everything. বিড়বিড় করতে করতেই কিছুক্ষণের মধ্যে গভীর তন্দ্রায় তলিয়ে গেল শুদ্ধ, যাকে বলে সুখের নিদ্রা। এতগুলো বছর একটা রাতও সে ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারেনি। তার ঘুম মানেই হাই পাওয়ারের দুটো স্লিপিং পিল, তবু ঘুম হতো না। অথচ আজ স্বাভাবিকভাবেই মাত্র কয়েক মিনিটের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল সে। ভারী নিঃশ্বাস পড়ছে তার। প্রিয়তা আর বসে থাকতে পারছে না। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, কিন্তু কিভাবে? যেভাবে শুদ্ধ তাকে পেঁচিয়ে ধরে রেখেছে, এই জীবনে সে নিজেকে ছাড়াতে পারবে না। যদি লোকটা তাকে না ছাড়ে, নড়তেও ভয় করছে। সে যদি জেগে যায়, তাহলে পালানোর শেষ রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। প্রায় 30 মিনিট হয়ে গেছে সে এই জায়গায় এসেছে। প্রণয় ভাই নিশ্চয়ই খুঁজছে। প্রণয়ের কথা পুনরায় মনে আসতেই কলিজাটা খা খা করে উঠল। হোক না নিষিদ্ধ, তবুও প্রিয়তার সকল ভালোবাসা তার জন্যই। সে কিনা অন্য একটা পুরুষকে জড়িয়ে ধরে বসে আছে। কিন্তু এখন এসব ভাবার সময় নয়, তাকে পালাতে হবে। তার ফোনটা কথায় মনে পড়তেই আবারও নিরাশ হলো সে। ফোন সে এখানে আসার পূর্বে কথায় ফেলে এসেছে তার মনে নেই। প্রিয়তা আরও 15 মিনিট কোনো রকম নড়াচড়া না করে একভাবে বসে রইল, অপেক্ষা করলো। শুদ্ধ ভালোভাবে ঘুমানোর জন্য প্রিয়তা বসে বসে চিন্তা করলো, এত তাড়াতাড়ি কেউ কিভাবে মরার মতো ঘুমিয়ে যেতে পারে? কি তার তো এপাশ ওপাশ গড়াগড়ি খেতেও 1 ঘন্টা লাগে। সেখানে কেমন মানুষ এই লোক, মাবুদ জানে। কিন্তু প্রিয়তা বুঝলো না, নিদ্রা শান্তির জিনিস। যে যত বেশি দুশ্চিন্তা মুক্ত, যে যত বেশি সুখী,
তার তত তাড়াতাড়ি নিদ্রা আসে। আর সেখানে শুদ্ধ, সে তো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যে তার প্রিয় মানুষের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। একমাত্র ভালোবাসা না পাওয়া মানুষগুলোই জানে ভালোবাসা আসলে কি। প্রিয়তা কি করে বুঝবে ভালোবাসার কদর? সে কি কখনো ভালোবাসার অভাব বোধ করেছে? কখনো কি কোনো দুঃখ তাকে ছুঁতে পেরেছে? তার জীবনে দুঃখ আসার আগেই আবরার শিকদার প্রণয় তাকে নিজের বুকে গভীরে লুকিয়ে নিয়েছে, আগলে নিয়েছে সব কিছু থেকে। না হলে প্রিয়তার জীবনেও দুর্ভোগের শেষ থাকতো না। তবে আজ সকল দুঃখ থেকে আগলে রাখা মানুষটার সাথে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়া মানুষটার সাথে বিচ্ছেদ হলো। প্রিয়তারই চোখের সামনে সে অন্য কারো হলো। প্রিয় মানুষটাকে প্রতিনিয়ত অন্যের সাথে সহ্য করে চলছে সে, এটা যে একটা যন্ত্রণাদায়ক সেটা তারাই বুঝবে যারা কখনো এই পরিস্থিতির শিকার হয়েছিল। অতিরিক্ত ভালোবেসে ভালোবাসার অভ্যাস বানিয়ে দিয়ে হুট করে তার থেকে সব কেড়ে নিয়েছিল প্রণয়, ছুঁড়ে ফেলেছিল তার যন্ত্রণার অথৈ সাগরে। তবুও প্রিয়তা পারে না তাকে ভুলে যেতে। কিভাবে ভুলবে? এত এত ভালোবাসা কিভাবে ভুলবে? কোটি খানেক স্মৃতি কিভাবে ভুলবে? তাই তো নিষিদ্ধ জেনেও একতরফা ভালোবেসে চলছে সে, যা তার যন্ত্রণার আগুনে প্রতিনিয়ত ঘিয়ের কাজ করছে। অল্প বয়সের এই ঘা যা তার কিশোরী মনে গভীর ক্ষতের সৃষ্টি করছে। প্রিয়তা প্রণয়ের ভালোবাসায় অভ্যস্ত, অভ্যাসের দাস সে। তাই তো প্রণয়ের করা ছোটখাটো যত্নও তাকে সেই নিষিদ্ধ জিনিসের দিকে আরো বেশি ধাবিত করে। সে চেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কি জানি এভাবে কতদিন চলবে? হয়তো প্রিয়তা একজন নিষিদ্ধ ব্যক্তির প্রতি এমন অনিয়ন্ত্রিত আসক্তির কথা যেই জানবে সেই তাকে চরিত্রহীন খ্যাতি দিবে। কিন্তু তার যে কিছু করার নেই। সে তো আর তার ভালোবাসার দাবি জানাচ্ছে না। ভালোবাসে সে তার নিজের মতো। এই ভালোবাসাই তার বেঁচে থাকার কারণ। এই ভালোবাসা তার একার। এই ভালোবাসাকে ভুলে সে কিছুতেই থাকতে পারবে না। তাই এসব ব্যর্থ চেষ্টা এখন আর সে করে না। সে স্বীকার করে, হ্যাঁ সে ভালোবাসে, আজও ভালোবাসে, পূর্বের থেকে বেশি, অনেক বেশি। আর তার পরিধি দিন দিন বাড়ছে, যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেক আগেই। কেটে গেছে আরো 5 মিনিট। প্রিয়তার মনে হচ্ছে এবার হয়তো পা দুটো অসাড় হয়ে যাবে। সে কিছুতেই নড়তে চড়তে পারছে না। শুদ্ধের ভারী নিঃশ্বাস এসে তার গলদেশে আছড়ে পড়ছে। সে আর একভাবে বসে থাকতে পারছে না। তার পা আর কোমর দুটোই টনটন করছে। এর উপর 83 কেজির বেশি ওজন গায়ে নিয়ে তার চিরে চ্যাপ্টা হওয়ার মতো অবস্থা। বদ্ধ গাড়ির ভেতরে অক্সিজেনের অভাব বোধ করছে। অক্সিজেন কমে গিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হয়তো বৃদ্ধি পেয়েছে, ফলে আরো গরম লাগছে। এভাবে তো আর বসে থাকা যায় না। প্রিয়তা সাবধানে বাম হাতটা দরজার লকের উপর রাখলো। সাবধানে লকটা উপরের দিকে তুলতেই দরজাটা খুলে গেল। প্রিয়তা অবাক হলো, এত সহজে খুলে যাবে সেটা ভাবতে পারেনি। সফলতায় খুশিতে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে নিজের উপরে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে মনে মনে বলল, অনেক জ্বালিয়েছে বেটা, এবার পারলে আমাকে ধরে দেখাও। সে ধীরে ধীরে শুদ্ধের হাতটা নিজের কোমরের ভাঁজ থেকে সরিয়ে নিল। অতি সাবধানে কাজটা করতে প্রায় 15 মিনিট লেগে গেল। শুদ্ধ যেহেতু গভীর ঘুমে আচ্ছন্ন, তাই তার হাতের বাঁধন খুব একটা শক্ত ছিল না। কাজেই প্রিয়তা সহজেই সফল হলো। সে কোনো রকমে শুদ্ধের নিচ থেকে নিজেকে সরিয়ে পাশের সিটে গা এলিয়ে দিল। এতক্ষণ তার দেহে প্রাণ ফিরে এসেছে। সে হা করে বড় বড় নিঃশ্বাস ফেলছে। শুদ্ধের দিকে তাকিয়ে মনে মনে ফুসফুস করে বলল, আমাকে কি পেয়েছিস বেটা? তুলোর বস্তা যে যেভাবে খুশি সেভাবে চটকে দিলি। উফ মাগো কি ভারী। সে আবারও শুদ্ধের দিকে তাকিয়ে খিটমিট করে বলল, বজ্জাত বেটা, কোলে চড়ার এত শখ থাকলে কম খাবি। সে কিছুক্ষণ দম নিল। হঠাৎই তার চেতনা ফিরল। কি সব ভাবছে সে? এখন কি এসব ভাবার সময়? এখন তো তাকে পালাতে হবে। এই ব্যাটা জেগে গেলে মনে হয় না সে পালাতে পারবে। সে পা টিপে টিপে গাড়ি থেকে নামলো। তারপর আবার একবার গাড়ির ভেতরে উকি দিয়ে দেখে নিল সব ঠিক আছে কিনা। ভেতর বাহির সবই অন্ধকার। সে জুতা খুলে হাতে নিয়ে একটা গভীর শ্বাস নিল।
তারপর আর কোনো দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে দৌড় দিল। রাত 10:35। প্রীতম, রাজ, অরণ্য, সমুদ্র, সাদাব, পরিণীতা, পূর্ণতা, ইনায়াত, চিত্রা, তন্ময়, তীরা, তরি সবাই মিলে একটা টেবিলে গোল করে বসে আছে। তারা প্রত্যেকেই প্রচণ্ড বিরক্ত, কারণ গত 1 ঘন্টা ধরে প্রণয় আর প্রিয়তাকে খুঁজছে, কিন্তু দুজনেরই কোনো হদিস নেই। কতবার ফোন করছে কিন্তু কেউই ফোন রিসিভ করেনি, তাই অনিচ্ছা সত্ত্বেও তারা বাধ্য হয়ে বসে আছে। ভাই বোনকে ফেলে তো আর চলে যেতে পারে না। প্রীতম চিন্তিত কণ্ঠে বলল। কোথায় গেল দুজন? রাজও একই ভঙ্গিতে বলল। বড় দাদান তো এমন দায়িত্বজ্ঞানহীন নয়। এত রাত হয়ে গেল কিন্তু এখন আসছে না কেন? সবাই গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। ইতিমধ্যে অনুশ্রী বেগম 4 বার ফোন করে জিজ্ঞাসা করেছে তারা কখন ফিরবে। প্রীতম কোনো রকম এটা ওটা বলে এড়িয়ে গেছে। পরিণীতা গালে হাত দিয়ে ভাবল, কোথায় গেলি প্রিয়? ভালো লাগে না এত ঝামেলা। সে চারপাশে সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রু কুঁচকাল। প্রীতমের উদ্দেশ্যে বলল, মেজো দাদান, ছোট দাদান কোথায়? প্রীতমের মনে পড়ল আদিবের কথা। এত কিছুর মধ্যে ছেলেটার খোঁজই নেওয়া হলো না। সে ফোন বের করে প্রেমের নাম্বারে ডায়াল করতে করতে দীর্ঘ শ্বাস ফেলে বলল, হাসপাতালে। পরিণীতা আর সাদাব অবাক হয়ে গেল। পরিণীতা কিছু বলার আগেই সাদাব প্রশ্ন করল, কেন? প্রীতম পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুটা ব্যথিত কণ্ঠে সব খুলে বলল। শুনে সাদাবেরও খারাপ লাগলো। মলিন কণ্ঠে বলল। ওহ। বাকিরা কেউ কোনো প্রতিক্রিয়া করলো না, কারণ তারা তো জানেই আর অন্যের জন্য এতটা ব্যথিত কেউই হয় না। কিন্তু পরিণীতা স্তব্ধ হয়ে গেল। মনে হলো মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচের জমি সরে গেল। প্রীতমের বলা শব্দগুচ্ছ গরল মিশ্রিত তীরের মতো এসে বিঁধল পরিণীতার কোমল হৃদয়ে। প্রীতমের বর্ণনা শুনে মনে হলো তার দেহের সমস্ত শক্তি কেউ মুহূর্তেই শুষে নিচ্ছে। পরিণীতার হাত পা কাঁপতে লাগলো, প্রাণটা ছটফট করতে লাগলো, চোখে পানি চলে এলো। নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল সে। মনে মনে বলল, কি হয়েছে আমার মাস্টার মশাইয়ের? তার কান্নারা গলা অবধি উঠে আসছে, এক্ষুনি হয়তো বাঁধন হারাবে। সে তড়াক করে উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠে পড়তে দেখে সবাই অবাক হয়ে গেল। প্রেরণা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস পুরি? পরিণীতা কাপা কণ্ঠে বলল, গরম লাগছে, পানি খাবো। বলেই উল্টো দিকে দৌড় দিল। এতক্ষণে অশ্রুকণা টুপটাপ করে গাল বেয়ে পড়তে শুরু করেছে। প্রেরণার উত্তরের আশা না করে দৌড়ে চলে যেতে দেখে সবাই কিছুটা অবাক হলো, তবে কেউ বিষয়টা তেমন আমলে নিল না। কিন্তু পূর্ণতা পুরোটা সময় ভ্রু কুঁচকে পরিণীতার বদলে যাওয়ার মুখভঙ্গির পর্যবেক্ষণ করছিল। সে ভালোই বুঝতে পারল পরিণীতা মিথ্যা বলছে, তাই সেও উঠে দৌড় দিল পরিণীতার পিছু। সাদাব যেতে চেয়েছিল, কিন্তু সারা দিন পরিণীতার সঙ্গে চিপকে থাকলে তার হবু শালা সুমন্দিরা সন্দেহ করতে পারে। এমনিতেই এরা 2 গুণ দেখে 4 গুণ শোনে, তাই এদের বুঝতে সময় লাগবে না, এই ভেবে সে আর গেল না। পূর্ণতা পরিণীতার পিছু পিছু ছুটছে আর চিৎকার করে বলছে, দাঁড়া পড়ি, পড়ে যাবি পড়ি। কিন্তু সে সব কথা পরিণীতার কানে পৌঁছালো না। সামনে আসা কত মানুষের সঙ্গে ধাক্কা লাগছে তার ঠিক নেই, কিন্তু সে সবে পরিণীতার কোনো খেয়াল নেই। তার কানে শুধু প্রীতমের বলা আদিবের করুণ অবস্থার বর্ণনাগুলো বাজছে, কিভাবে তার মাস্টারমশাই জ্ঞান হারিয়ে পড়েছিল, কতটা অসুস্থ হলে মানুষ চেতনা হারায়। এসব ভাবনাতেই তার হৃৎপিণ্ডের কণায় কণায় ব্যথা ছড়িয়ে পড়ছে। সে মোটেও তার মাস্টারমশাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। পরিণীতার মনে হচ্ছে এখন হয়তো সেও জ্ঞান হারাবে। সে মাঠ পেরিয়ে সেই নদীর পাড়ে পৌঁছে গেল। কিছুটা দূরে এগিয়ে গিয়ে বালির উপর ধপ করে বসে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল। নিস্তব্ধ রজনীতে এমন আর্তনাদ বড় করুণ শোনালো। নদীর জলের কলকল শব্দ কানে ভেসে আসছে, গা ছুঁয়ে যাচ্ছে দমকা শীতল বাতাস, আর নদী সাক্ষী হচ্ছে 2 নরনারীর একে অপরের প্রতি ভালোবাসার তীব্র হাহাকারের। প্রথমে কোনো এক প্রেমিক পুরুষ তার প্রিয়তমা হারানোর তীব্র আর্তনাদ জানিয়েছে, আর এখন তার প্রিয়তমাও তার কাছে এসে আর্তনাদ করছে। এই দুঃখ কি প্রাণীশয়? পরিণীতা কাপা হাতে আদিবের নাম্বারে বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু ফোনটা বাজতে বাজতে কেটে গেল। পরিণীতার সহ্য হচ্ছে না, সে পুনরায় হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল।
তার সব কিছু ছেড়ে ছুড়ে আদিবের বুকে ঝাঁপিয়ে পড়তে মন চাইছে। আদিবের ভালোবাসাময় স্পর্শ পাওয়ার জন্য মন ছটফট করছে। মাঝরাতে খোলা চুলে নদীর পাড়ে বসে আছে পরিণীতা। আদিব থাকলে হয়তো নিজের হাতে তার চুল বেঁধে দিত। কত শত রাত সে তার মাস্টার মশাইয়ের হাত ধরে লুকিয়ে চুরিয়ে ঘুরে বেরিয়েছে, তার হিসেব নেই। কিন্তু এখন সে উঠে দাঁড়িয়ে আবারও দৌড় দিতে নিলে পূর্ণতা ছুটে এসে তাকে পেছন থেকে চাপটে ধরল। পরিণীতা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলছে, ছাড় আমাকে, ছাড়। পূর্ণতা ভয়াবহ গলায় বলল, কোথায় যাবি তুই? শান্ত হ পরি, তোর মাস্টারমশাই একদম সুস্থ হয়ে যাবেন। পরিণীতা থেমে গেল। কয়েক সেকেন্ড পূর্ণতার মুখের দিকে তাকিয়ে বিদ্যুৎ বেগে তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। পূর্ণতাও প্রিয় বান্ধবীকে আগলে নিল। পরিণীতা অভিযোগে ছুড়ে বলল, আমি কি খুব বেশি খারাপ পূর্ণ? আমাকে কি ভালোবাসা যায় না? সত্যি কি আমার চরিত্র খারাপ? পরিণীতার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য অশ্রুধারা। পূর্ণতার চোখেও জল চলে এলো। সে পরিণীতার মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে তুই খারাপ? তুই জানিস তোর মতো লক্ষ্মী মেয়ে আর দুটো নেই। তুই খুব ভালো মেয়ে পরি। পরিণীতার হেসকি উঠেছে। সে থেমে থেমে বলল, তাহলে উনি কেন আমার সঙ্গে এমন করেন? উনি কেন বললেন আমি খারাপ? উনি কেন কথা বলছেন না আমার সাথে? তাও মেনে নিলাম। কিন্তু তুই শুনলি না সেজ দাদান কি বললেন? উনি সেন্স হারিয়ে পড়েছিলেন। কতটা অসুস্থ হলে মানুষ জ্ঞান হারায় তুই বল? পূর্ণতা সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে জানে পরিণীতা তার প্রাইভেট টিউটরকে খুব ভালোবাসে। শুধু ভালোবাসে না, উন্মাদের মতো ভালোবাসে। তবে সেই ছেলেকে পূর্ণতা কখনো দেখেনি। যা শুনেছে সব পরিণীতার মুখে। তবে কারো ভালোবাসা যে এত গভীর হতে পারে, কেউ যে কাউকে এতটা ডেসপারেটলি ভালোবাসতে পারে, সেটা পরিণীতাকে না দেখলে পূর্ণতা হয়তো কখনো উপলব্ধি করতে পারতো না। তার মাঝে মাঝে মনে হয় ভালোবাসা বড়ই যন্ত্রণাময়। সে কাউকে ভালোবাসেনি, তাই হয়তো সে বেঁচে গেছে। না হলে এই হাল হয়তো তারও হতো। সে পরিণীতার দিকে তাকিয়ে ভাবল, পরিণীতার মতো এমন উচ্চ বংশীয়, অতি সুন্দরী, শান্তশিষ্ট, নম্র, ভদ্র, মিষ্টিভাষী, সুশীল, অহংকারী বিহীন, কোমল মনের মেয়ের ভালোবাসা পাওয়া যে কোনো সুপুরুষের কাছেই পরম সৌভাগ্যের ব্যাপার। পরিণীতা একদম পিওর সোল্ড। সেখানে পরিণীতা একজন অত্যন্ত সাধারণ, না সাধারণের থেকেও বেশি সাধারণ পুরুষকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে। অথচ এত ভালোবাসার পরও কি তার এই প্রাপ্য? কেউ কিভাবে এমন একটা মেয়েকে কষ্ট দিতে পারে? পরিণীতা আবারও বলে উঠল, আমাকে নিয়ে চল না পূর্ণ। ওনার কাছে আমি একটু দেখতে চাই ওনাকে। আমি কিচ্ছু বলবো না, শুধু দেখে চলে আসবো। চল না প্লিজ। পূর্ণতা গভীর নিঃশ্বাস ফেলল। পরিণীতার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না পাখি, নিশ্চয়ই যাব, কিন্তু এখন নয়। পরিণীতার কান্না থামছেই না। তার মনটা হাঁসফাঁস করছে। সে আসলেই ব্যর্থ। সে যে মানুষটাকে নিজের থেকে বেশি ভালোবাসে তাকেই সে বুঝতে পারল না। পূর্ণতা পরিণীতার হাত ধরে বলল, চল তাড়াতাড়ি, না হলে সবাই সন্দেহ করবে। পরিণীতা কিছু বলল না। ঘন চোখের পাপড়ি বন্ধ করতেই আবারও বেদনার অশ্রু নেমে এলো। পূর্ণতা তার গাল মুছে দিয়ে বলল, চল চোখে মুখে পানি দিয়ে দিই, ভালো লাগবে। কিন্তু পরিণীতা যেতে চাইছিল না। কিন্তু পূর্ণতাও নাছরবান্দা। এক প্রকার টেনে নিয়ে গেল তাকে। প্রণয়ের পাগল পাগল অবস্থা। সে কেমন অদ্ভুত আচরণ করছে। একজনের পর আরেকজনকে ধরে জিজ্ঞেস করছে কেউ তার প্রিয়তাকে দেখেছে কিনা, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারছে না। তার এমন পাগলামি দেখে কিছু মানুষ বাঁকা নজরে তাকাচ্ছে। কারণ প্রণয় শিকদারকে কেই বা না চিনে। শিকদাররা তাদের মহানুভবতার জন্য পুরো রায়পুরে পরিচিত। কেউই তাদের কাছ থেকে খালি হাতে ফিরে না। শিকদারদের মধ্যে সাদমান শিকদার ও প্রণয় শিকদার ভীষণ চুপচাপ ও গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী। তাই তার এমন আচরণের সঙ্গে কেউ পরিচিত নয়। বিদায় কেমন যেন অদ্ভুত চোখে তাকাচ্ছে সবাই। যদিও এসবের কোনো কিছুই প্রণয়ের মাথায় ব্যথার কারণ নয়। তার অস্থিরতা ক্রমেই বাড়ছে, বিপি বাড়ছে, ধৈর্য হারিয়ে যাচ্ছে। অজানা আশঙ্কায় তার গলা শুকিয়ে আসছে। মনে শুধু একটাই ভয়, কোনো বিপদ হয়নি তো? আমার জানটা ঠিক আছে তো? সে বিড়বিড় করে বলল, কোথায় চলে গেলে তুমি রক্ত যাবা? প্লিজ ফিরে এসো আমার কাছে, আর মেরো না আমায়।
প্রণয়ের বুকের ভেতরে হাহাকার ছড়িয়ে পড়ছে। এই মেয়েটার যদি কিছু হয় তাহলে সে 1 সেকেন্ডও বাঁচবে না। সে দিশেহারা। গত 1.5 ঘন্টা ধরে পাগলের মতো খুঁজে চলছে। বর্তমান অবস্থায় সে প্রায় উন্মাদ হয়ে গেছে। হাত পা অনবরত কাঁপছে, হয়তো প্যানিক অ্যাটাক হচ্ছে। শুকনো ঢোক গিলে প্রণয় চোখ বন্ধ করলো। আল্লাহকে স্মরণ করে কাঁপা কণ্ঠে বলল, আবার সব কেড়ে নিয়েছ। অভিযোগ করিনি, কিন্তু বেঁচে থাকার শেষ অবলম্বনটাও কি কেড়ে নেবে? এতটা নিষ্ঠুর তুমি হতে পারো না। আর কি আছে আমার, বলো? সে মেলার শেষ প্রান্তে শেষ একজনকে প্রিয়তার ছবি দেখিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি মেয়েটাকে কোথাও দেখেছেন? প্রণয়ের চোখ মুখের চরম অসহায়তা। সে তীব্র আশা নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। হয়তোবা এই লোকটা তাকে নিরাশ করবে না। হয়তোবা এই লোকটাই তার রক্ত জোবার সন্ধান দিতে পারবে। লোকটি একবার প্রণয়ের উৎকীর্ণ মুখের দিকে তাকিয়ে আবার ছবির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে জানালো,